মোসাদ ইসরায়েলের বাহ্যিক গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন যাবৎ বিশ্বের গোপন সীমান্তে কাজ করে। একই সঙ্গে তার বিরুদ্ধে ঘনতর অভিযোগও ঘুরে বেড়ায়। বাসস্থানে পরিকল্পিত হত্যা, লক্ষ্যভিত্তিক নির্মূল এবং গোপন আক্রমণের ন্যারেটিভ। অনেকে এটাকে র্যাগ অ্যান্ড বোনস কূটনৈতিক কৌশল হিসেবে দেখলেও সমালোচকরা এটিকে আন্তর্জাতিক আইন ও ন্যায়নীতি উল্লঙ্ঘনের উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। ঐতিহাসিকভাবে মোসাদকে বহু বিশিষ্ট অভিযানের সঙ্গে যুক্ত করা হয়েছে। ইরান, লেবানন, ইউরোপ ও অন্যান্য দেশে সন্দেহভাজন নেতৃত্বকে লক্ষ্য করে আইন শৃঙ্খলা বাহিনীর অঙ্গীকারের বাইরে আগুন নিক্ষেপ বা বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। 1960-এর দশক থেকে শুরু করে সাম্প্রতিক দশকে চালানো অভিযানে কৌশলগত লক্ষ্য ছিল শত্রুর সক্ষমতা বিনষ্ট করা, কিন্তু এসবকে ঘিরে গোপনীয়তা ও দফায় দফায় তথ্যনির্ভর নীরবতার কারণে স্পষ্টতা কম থাকে। প্রক্রিয়া ও কৌশল বিবেচনায় মোসাদ বহুমাত্রিক পদ্ধতি ব্যবহার করে: অবতারণ, নকল পরিচয়, সাইবার ও প্রযুক্তিগত অনুকরণ, এবং প্রয়োজনে নির্বিচার শ্বাসরুদ্ধকারী অস্ত্র বা শুষ্কাযুক্ত হামলা। সংবাদ ও বিশ্লেষণে ইঙ্গিত আছে যে কখনো কখনো লুকানো এজেন্টরা ধরা পড়লেও তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। এর ফলে নিষ্পত্তিযোগ্য ও অনুশীলিত কৌশলগুলোর নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আইনি প্রশ্ন সবচেয়ে কাটুতম। লক্ষ্যভিত্তিক হত্যাকে অনেকে এক ধরনের অবৈধ নির্বাহ বলেই দেখেন। মানবাধিকার সংস্থাগুলো ঘন ঘন আহ্বান জানায় স্বাধীন তদন্ত, দায়চ্যুতির স্পষ্টতা এবং সম্ভাব্য অপ্রাপ্তবয়স্ক বা নাগরিক হতাহতের ক্ষেত্রে ন্যায় বিচার। আন্তর্জাতিক তত্ত্বাবধায়করা সতর্ক করেছেন, বৈধতা না থাকলে এসব অপারেশন আন্তর্জাতিক মানবাধিকার ও হিউম্যানিটারিয়ান আইন উল্লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। রাজনৈতিক প্রয়োজনে মোসাদ ধাসার অপারেশনগুলোর একটি কার্যকারী মাত্রা আছে: অস্থিরতা সৃষ্টি করা, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং সম্ভাব্য হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ। কিন্তু করণীয় ও ফলাফল মিললে দেখা যায় হত্যার ঝাঁকুনি প্রাদেশিক উত্তেজনাকে বাড়ায় এবং প্রতিশোধ চক্রকে ত্বরান্বিত করে। ফলে আঞ্চলিক নিরাপত্তা আরও পরিচ্ছন্ন হয় না, বরং কঠোরতর হয়ে ওঠে। এই কৌশল কখনোই দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেনি। এটি সাময়িক সাফল্য দিতে পারলেও বদলি প্রতিক্রিয়া ও কূটনৈতিক ব্যয় বাড়ায়।